এ এক নিষ্ঠুর মানবতা। জমির চারপাশ জোরপূর্বক বেড়া দিয়ে ঘেরা। তাই বৃদ্ধা বিধবা শামসুন্নাহারকে গাছ বেয়ে টিনের উপরে উঠে ঝুঁকিপূর্ণ মই ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বের হতে হয় এবং একইভাবে আবারও ঢুকতে হয়। দেশবাসী সকলের কাছে আমার একটি আবেদন, আমাকে এর থেকে মুক্তি দে, আমার এর থেকে মুক্তি দে, আমার এর থেকে মুক্তি দে। যেন তার নিজের বাড়িতেই এক শ্বাসরুদ্ধকর জেলখানা। আমি এলো জেল কাটতেছি আজ 9 মাস ধরে। গেট দিয়ে বের হওয়া এ এক অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যেন বাংলা সিনেমার ভয়ঙ্কর দৃশ্য বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে। একটা মুসলিম, ওনার লেবাস দেখলে বোঝা যায় হাজি সাহেব উনি মুসলিম, আমি একজন মুসলিম। আমারে যেভাবে সে আটকায় দিছে, এটার মানবাধিকার একটা পরিচয় দিল না সে। অশ্রুসজল চোখ, হতাশামাখা মুখ, কিছু বলতে চাই তবুও যেন কথা বলা সম্ভব হচ্ছে না। লাশ মধ্যে আমার নির্যাতনটা, সে বিএনপির বড় নেতা, বিএনপির বড় নেতায় এই পর্যন্ত বিএনপির নেতায় আমার এইটুক শাস্তি ভোগ করতে আমার হইতেছে বিএনপির বড় নেতার কারণে। প্রতিটি মুহূর্ত বলে দেয় আমাকে এখান থেকে বের করো, নয়তো আমাকে মেরে ফেলো। এ যে জীবন নয়, একটি বেঁচে থাকার সবচেয়ে কঠিন মুহূর্ত। আমি মৃত্যু পর্যায়ে, আমি একটু আগে ছেলেরা বলছি আমি কিন্তু মরে যাই, আমি কখন মরে যাই করতারি না, তোরা কি করিস কর, আমি শেষ আর নাই। আমি মানুষ মানুষের জন্য, কিন্তু এখানে সেই মানবতা ভুল প্রমাণিত হয়েছে। শুধু 1 বা 2 দিন নয়, দীর্ঘ 9 থেকে 10 মাস ধরে এই পরিবারটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমাদের এই 8-9 মাস যাবত আমাদের খুবই কষ্ট হইতেছে। আমার আম্মু তো পুরোপুরি অসুস্থ হয়ে গেছে। আম্মুর মহিলা মানুষ, এভাবে মই দিয়া উঠা গাছ বাইয়া, আমি তো কষ্ট হইতেই আছে, আমারটা তো আর কোয়া যায় না, আমারটা মহিলার সামনে তুচ্ছহীন। আমার আম্মুর অনেক কষ্ট হইতেছে, আমার আম্মুর অনেক অসুস্থ। বাট ম্যাজিস্ট্রেট স্যারে জানাই, সবাইরে জানাইছি, টিউনো স্যারে জানাইছি, মেয়র স্যারের কাছে অভিযোগ আছিল, থানায় জানাইছি, কেউ কোনো সমাধান দিচ্ছে না। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছে। আপনি বাড়িতে দেখেন, এই দেন ভাঙছেন ছুটছে, এই দেখেন কিভাবে ভাঙছে। এই যে গ্রিলটা কিন্তু আলগা, এই গ্রিলটা আলগা, গ্রিলটা নিরাপত্তার লেগে আমার ছেলে আবার লাগাইছে। এই গ্রিলটা নুরুল হুদা, কারমিন শেখ এটারে দিয়া আমার পেটের ভিতরে বাঁশ দা গুতাইছে, জুতা দা আমার বাইরে আইছে। বিধবা নারী শামসুন্নাহার, বয়স 60 পেরিয়েছে। প্রতিটি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন। 9 মাস যাবত এই বেড়াটা দিছে। এই বেড়াটা দেওয়ার পর থেকে বাজার সদা ইনকাম দোকানপাটে সকলের না করে দেয়। এই মহিলার দ্বারা যাবা না, দোকানের কোনো সদাই দিবা না, হ্যাঁ এই মহিলা আমরা বিদায় করে দিতেছি, এই নানান তালবাহানা কইরা আমি কারো কাছে কোনো থানও পাই না, কেউ আমারে জাগাও দেয় না। 2টা ঈদ গেছে, কোনো লোকের আমি কোনো সন্ধান পাইনি, আমি কোনো লোক পাইনি। চুপচাপ 1 কেজি চাল আনি, 10 টাকার পেঁয়াজ আনি, 5 টাকার রসুন আনি, যা দরকার আর কি অল্প অল্প, কিন্তু মই দিয়ে তো অতগুলো আনা যায় না, 1 কেজি চালের মতো আনি। এভাবে দিন যাপন করতেছি। জমি আছে, বাড়ি আছে, কিন্তু নিজের বাড়ি থেকে নিরাপদে বের হতে পারছে না। এটি যেন নিজের জায়গাতেও বন্দী হয়ে থাকার এক ভয়ঙ্কর বাস্তবতা। সরকার পদত্যাগ করলো 5 তারিখে, আগস্টের 5 তারিখে, 6 তারিখে দেশে গন্ডগোল, 7 তারিখে বেড়াটা দেয়। সিস্টেমে আমাদেরকে প্ল্যানিং করেই আগে বেচছে, যাতে পরে কোনো এক সময় আমাদের এই জায়গাটা তাই সে উঠায় দিব, বা আমাদের এটা রাস্তা ছাড়া কম দামে বেচা যাওয়া লাগবো। হন জায়গার দাম বাইরে গেছে, জায়গার আগের দাম ছিল কম, এখন জায়গার দাম প্রায় কোটি টাকার উপরে। সে জায়গার দাম বাড়ছে বিধে এখন আমার সাথে এরকম করতেছে। আজ 4 দেওয়ালে বন্দী হয়ে আছে শামসুন্নাহার। আমি ডিসির কাছে গেছি, ডিসির কাছে গিয়ে আমার কাগজপাতি যা ডকুমেন্টস আছে সব দিছি। দেওয়ার পরে টিউনুরে ফোন দিছে, টিউনু বললো আচ্ছা পাঠিয়ে দেন। আমি গেলাম টিউনুর কাছে, টিউনু কয় যে তার জায়গা সে বেড়া দিতে পারে। এটাতে আমি কি বলবো, কি সমাধা দিব? টিউনু বলে, আর কোথায় যাব আপনি বলেন, আমারে বলেন আপনি, আমি আর কোথায় যাব? জীবনের মানও কমে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আগুন লাগে কিংবা কেউ মারা যায়, তাহলে কিভাবে বের হবে? লাশ বের হওয়ারও কোনো নিরাপদ ব্যবস্থা নেই। আমাদের চিন্তা যে আমি যদি মারা যাই বা আমি কঠিন একটা বিপদে পড়ি বা আগুনে পোড়া যাই, আগুন লেগে যায়, তখন আমার কিভাবে কি উদ্ধার হবে? কে কতটুকু পানি দিবে? কে কি করবে? কেউই তো নাই আমার আশ্রয় দেওয়ার।
আর আজ যদি আমি মরে যাই তাই আমার লাশটা কিভাবে আমার সন্তানে বার করবে, এই রাস্তাটুকু তো নাই। 24 ঘন্টা এই বাড়ির মধ্যেই আটকা। নিজের বাড়ি নিজের ঘরে যাযাবরের দুনিয়া। আমার সাথে কোনো লোকজনে কথা বলতে দেয় না, কথা বলো না, ভয়ে তাদের সাথে ঝগড়া করে। তো ওই বাড়ির একটা লোকজন আমার একটু কিছু সহযোগিতা করতো, নাম হয়েছে হুমায়ুন কবির। ওই লোকটারে করছে কি দোকান ছাড়িয়া দিতে কইছে। লোকটা আসলে দোকান ছাড়িয়া অনেক বাড়িতে বসে, কেন আমারে থান দেয়, কেন আমারে জায়গা দেয়, কেন তার দোকান থেকে আমি ঝালমুড়ি চাটা এটা কেন খাই। প্রায় 21 থেকে 22 বছর আগে শামছুন নাহার এই জমি কিনে বাড়ি করেছিলেন এবং জীবনের স্বাভাবিক নিয়মে জীবনযাপন করেছিলেন। কিন্তু 2020 সালের দিকে স্বামীর মৃত্যু হয় এবং এরপর থেকেই শুরু হয় অমানবিক নির্যাতন। আমার আব্বু বিগত 20 সালে মারা যায়। আব্বু বাচ্চা থাকাকালীনও তারা অত্যাচার করছে, এটা মিটমাট করে লাইতো আব্বু। তখন বেরোতে পারতো, এরকমভাবে আগেও বেড়া দিত, তখন আব্বু মিটমাট করতো, তাদের সাথে মিট হয়ে যেত। আব্বু মারা যাওয়ার পর থেকে তারা আমাদের উপর নির্মম অত্যাচার শুরু। মারধর করা হয়, বাড়ির চারপাশ জোরপূর্বক বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। বিগত সরকার পদত্যাগের পরে 5 তারিখ পদত্যাগ হলো, 7 তারিখে আমার আম্মুরে বাড়িতে মারধর করছে। আমি আর আমার বড় ভাই ছিলাম অফিসে। আম্মু ফোন দিছে 4:30টার দিকে যে এইসব কাহিনী হচ্ছে, তুই আস। পরে আমি চালু আইসা দেখি যে আমার আম্মুরে মারছে, মায়েরা সামনের দাঁত ভেঙে দিছে। পরে ইমিডিয়েট আমরা এই অবস্থায় আমরা শ্রীপুর থানায় যাই। শ্রীপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং শ্রীপুর থানা থেকে লোকজন আসে। লোকজন আসার পরে ওনার যেই প্রভাবশালী লোক, ওনার ফোনে আলাপ, ওনার সাথে ফোন আলাপ করে পুলিশ চলে যায়। পুলিশ কোনো আর এটা মিটডা না, আর কোনো আমাদের বিচার টিচার কিছুই হয় না। এরপর থেকে তারা বাইরে যেতে পারছে না। একমাত্র একটি জায়গা আছে যেখান দিয়ে মই ব্যবহার করে বের হওয়া সম্ভব, কিন্তু সেটিও অন্যের জমির উপর দিয়ে। এই যে আমার মেইন গেট, এই দিয়ে আমরা চলাচল করছি। আমি ছোটতে বড় হয়েছি, আমার জন্ম এই জায়গায়, আমার বড় ভাইয়ের জন্ম এই জায়গায়, ঠিক আছে। আমি ছোটতে বড় হয়েছি এখান দিয়া, কিন্তু এখন আমার এই অবস্থা। জি, পিছন দিয়া, জি মই দিয়া, সেটাও আরেকজনের জায়গা। ওনাদের মামলা চলমান অবস্থায় দিকে ওনারা আমাদের হাঁটতে চলাচলে নিষেধ টিষেধ কিছু করে না। ওনাদের জায়গা ওনারা আবার বেড়া দিয়া লাইলে আমার গতি কি? ওনারাও যদি বেড়া দিয়া লায় তাহলে তো আর আমার কোনো গতিই নেই। ঝোড় জঙ্গল রাস্তা সবকিছু পার করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আমরা তো সে জায়গা বিক্রি করিয়া তারা এটা করা, এটা একটা পেশা কইরা কম দামে ক্ষেতটা রেখে দেয়। এর আগে আবার একটা কাজ করছে, বেড়া দেওয়ার আগে আমার একটা মিথ্যা মামলা দায়ের করছে। হে মিথ্যা মামলারও আমার হাজিরা ভুক্তভোগী আমি বইয়া যাইতেছি, আমাকে মা ছেলে 3 জন নিয়া, এটারও আমি যাইতেছি, এটা বাইয়া যাইতেছি, মাসে মাসে হাজিরা দিয়ে যাইতেছি হরানি। শামছুন নাহারের 2 সন্তান, 2জনই শিক্ষিত, 2 সন্তানই চাকরিতে নিয়োজিত ছিলেন। কিন্তু মায়ের জীবন অনিরাপদ হওয়ায় ছোট ছেলে চাকরি ছেড়ে এসে তার পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করছেন। আমি কিছু করি না, ছেলে সবসময় অনিনল। আজকে 9 মাস যাবৎ আমার সাথে আছে, আমি একটু অসুস্থ, হাড়ের রোগী। এভাবে বেড়া দেয় বিগত 8-9 মাস যাবৎ আমরা এভাবেই আছি, এভাবে মই দিয়া নামা লাগতেছে। আমাদের মনে করেন চাকরি তো করতে পারতেছি না, কারণ যে অবস্থা করতেছে। আমার বাড়িতে ভাড়াটা ছিল 15,000 টাকা ভাড়া পাইতাম, বেড়া দিয়ে আমার ভাড়াটাগুলো সরাই দিছে। আমার টোটাল ইনকাম সোর্স বন্ধ করে দিছে, কোনো দিকে যাতে আমি কোনো সুযোগ সুবিধা না পাই। পরে জায়গাটা থুয়ে আমরা পলায়া যাই। তাদের এটাই এই লোকা, এই আমরা তো ওখানে তার একটা এটাই, সে আপনার ওই লোকা আগেও বিগত আগেও যাদের কাছে জায়গা বেচছে 5-6 জনকে এভাবে উঠাইয়া দিছে, জায়গা বেচা আমাদেরকে ওই সিস্টেম চাচ্ছে আমার জায়গাটা বিনামূল্যে নেওয়ার জন্য। পরিবারের জীবিকা ঠিকঠাক চলছে না। প্রতিদিন 3 বেলা 2 মুঠো সাদা ভাত ও সস্তা আলু দিয়ে জীবন কাটাচ্ছেন। প্রতিটি মুহূর্তেই আতঙ্ক এবং অনিরাপদ জীবন। পরনে কাপড়, পেটে ভাতও মিলে না। আনেরা কয়বার খাইছেন? আমি এইমাত্র 1 মুঠ ভাত খাইছি, তাও আলু ভর্তা দিয়া 2 ভাত রান্না করে। বৃদ্ধ শামছুন নাহারের বয়সে হাঁটতেও সমস্যা, নানা রোগে আক্রান্ত, তবুও তার জীবন থমকে দিয়ে রাখা হয়েছে। প্রভাবশালী কিছু মানুষ জমি ও টাকার জোরে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তারা চাইছেন নামমাত্র মূল্যে ক্রয় করতে। আমার জমি খাইবো, আমার জমি অন্য জায়গায় দিতে দিবে না। আমি আরেক জায়গায় বেচ চালাইবার চাইছিলাম, ওই জায়গায় থেকেও সে বেটু দিয়া লইছে, আমার জমি বেচা কিনা করতেও দেয় না। আমার ওই জায়গায় পার্টিরে বইলা দিছে যে আমার জমি 5-6 লাখ টাকা দিবে, মহিলা দিলে দিবে, না দিলে চলে যাবে। এভাবেই আমাদের কাছে চলে আসবে। তখন আমার বাজার মূল্য তো আপনার আছে লোকা বর্তমান দলিল অনুযায়ী আছে 60 লাখ টাকার মতো, আর এইভাবেও আছে 1 কোটি টাকা মানুষজন বলতেছে। এলাকাবাসীর কাছে জানতে চাইলে কেউ সত্যি কথা বলতে সাহস পায় না, এমনকি ক্যামেরার সামনে এসেও কথা বলতে চায় না।
শামছুন নাহার এবং তার পরিবারের একমাত্র আকাঙ্ক্ষা হলো নিরাপদে গেট দিয়ে বের হওয়া। আমদা দূষণের অভ্যাস হয়েছে কি, একটা জিনিস সে জায়গা বিক্রি করার সময় কইরা কইরা করে কি এরকম একটা অত্যাচার করে, কইরা জানের বয়ে জানের নিরাপত্তায় সেই জায়গাটুকু 10 টাকার জায়গা 2 টাকার ছেড়া জায়গা। কিন্তু আমার অবস্থা এরকমই এখন করছে, সে এরকম 5-6টা পার্টির সাথে করছে। যদি সাক্ষী প্রমাণ কোনো কিছু চায় আমি দিতে পারবো। জীবনের প্রতি কিছু মানবিকতা দেখানো হোক। মানুষ যদি মানুষের জন্য থাকে তবে এমন নিষ্ঠুর পরিস্থিতি কখনো হতে পারত না। এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর মানবতার মূল্য কতটা অবমূল্যায়নিত হয়। বর্তমান যে মানবিকতা ওরা দেখাইতেছে, মানবিকতা মানুষত্ব ভিতরে ওদের নাই। আমি আমার জমিতে বাড়িতে ঢুকতে পারতাছি না। বর্তমান দলিল মূল্য আমি যেটা বর্তমান দলিল উঠাইছি এটার অনুযায়ী আমার জায়গার দাম আছে 59 লাখ টাকা, 59 লাখ কত হাজার টাকা জানি, কিন্তু আমি ওইটাও চাচ্ছিলাম না। আমি ওই গন্ডগোলের সময় 40 লাখ টাকা বেচা কিনা কইরা লাইতে লইছিলাম যে আমার দরকার কি, লাভ লস যেটাই হোক আমরা একটা জায়গা আঙুল লস কি, আমাদের তো অত্যাচার করতেছে, চলে যাই। কিন্তু ওই জায়গায় তো সে বেটো দিয়ে আমার স্টপ করে দিছে, পরে এভাবে বেড়া দিছে। এখন এরকমভাবে নির্মম অত্যাচার শুরু করছে যাতে এখন আমার আর কোনো গতি না পাই আমি এখান থেকে চলে যাই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার এই হৃদয় বিদারক ঘটনা সকলের জন্য সতর্কবার্তা। শামছুন নাহার ও তার পরিবার যেন অবিলম্বে নিরাপদ গেট দিয়ে বের হতে পারেন, জীবন যেন আবারও কিছুটা মানবিকতা অনুভব করতে পারে, মানুষের প্রতি সহানুভূতি, ন্যায় ও মানবিকতার মূল্য কখন হারিয়ে না যায়, এটাই আমাদের শিক্ষা। ব্যাপারটা হচ্ছে আমার আব্বু 2005 সালে এই জায়গায় আমজাদ হোসেনের কাছ থেকে জমি কিনছিল 3.5% জমি কেনার পর থেকে বাড়ি নির্মাণ করছি এবং আমার কাছে 3.5% জমি বেচার পরে আমার বাড়ির 3 পাশে আর কি বাকি জায়গাটা আরেকটা প্রতাপশালী লোকের কাছে সে বেচে দিছে। সে একবার নাম বলে সে আপনার এলাকা সচিব, একবার নাম বলে ব্যারিস্টার, একবার বলে সে গাজীপুর জজ ছিল, আরেকবার বলে সে বিএনপির বড় নেতা, নাম পোটায় বিএনপির নাম দিয়া, এরকমভাবে আমার অত্যাচার করতেছে। জমিতে আমার আব্বু যে সময় জায়গাটা কিনছিল, আমার আব্বুরে বলছে, আমার আব্বু ছিল সরল সোজা, এতটা জানে না বিদেশি বাড়িতে জায়গা জমি কিনলে যে দলিলে রাস্তা উল্লেখ করা লাগে। তো আমার আব্বুরে বলছে যে এই জায়গাটা আমরা হাঁটি, আপনিও হাঁটবেন, জায়গাটা কিনেন। তো আমার আব্বুরে সরল সোজাবে এই জায়গাটা বেচে লাইছে। তো আমার আব্বু ও জায়গাটা কিনছে, জায়গাটা কেনার পর থেকে শুরু হয়েছে আমাদের উপরে অত্যাচার। রাস্তা যদি না দেয় তাহলে আমার সঠিক একটা দাম দেখ আমি এনতে চলে যাই, আমার এইসব আর ভালো লাগতেছে না। অত্যাচার অনেক অত্যাচার করতেছে, আমার আর এখানে আর ভালো লাগতেছে না। আমার বাজার মূল্য দাম দেখ আমি চলে যাই। যদি তাদের আমার জমিটা নেওয়ার এতই ইচ্ছা বা আমার জমি খাইবো, আমার জমি অন্য জায়গায় দিতে দিবে না। ওই যে আপনারা মই বেয়ে উঠছেন, এইটা ছাড়া কি আসলে কোনো পথ আছে কিনা? এছাড়া আমাদের আর বাড়িতে কোনো পথ নাই বাবা, আর কোনো পথ নাই। আমার চাওয়াটা ওইলে সঠিকভাবে আমার রাস্তাটুকু দাও, আর যদি রাস্তা আমাকে দিতেই না পারে আমার বাজার মূল্যে যা জমিনের দাম আছে ওই দামটুকু আমার দেখ, আমি আল্লাহ আসতে যাবো। এটা বাড়াবাড়ি আমার দরকার নেই, এটাই বাবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না বাবা।